আমাদের তো টেনশন বাড়ছিল ক্রমাগত, নানান কারণে বাড়ছিল, এবং প্রধান কারণ হচ্ছে ভারতের। এবং ভারতের সামনে আমরা যা করছি, আমাদের এই সরকার যা করছে, মানে ওদের তো সহ্য হয় না। এখন আমাদের ডক্টর ইউনূস কি অকল্পনীয় কিছু করেছেন? উত্তর হচ্ছে না। একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান যা যা করার কথা উনি তাই করেছেন। কিন্তু ভারত 15 বছর থেকে তার তো একটা বদভ্যাস তৈরি হয়েছে, তার সামনে একটা স্লেভ থাকবে। বাংলাদেশ একটা কলোনি, বাংলাদেশ একটা ভ্যাসেল স্টেট তার। সো তার একজন প্রধান কার্যত কিভাবে থাকবেন, কি করবেন, সেটা ছিল তার এক্সপেকটেশন। এখন সেখানে উনি এটা করেছেন, ভাল লাগছে না, সে স্ট্রেসড, তার টেনশন আছে। এবং এই সরকারকে অবৈধ সরকার রিপিটেডলি ভারতের লোকজন বলছে। আমি ওদের খুব সিরিয়াসলি ওদের মিডিয়া ফলো করি 5 আগস্টের পর থেকে। এটা বৈধ সরকার না, যদিও সর্বশেষ দুবার শুভেচ্ছা জানিয়েছেন এই কিছুদিন আগেও আমাদের স্বাধীনতা দিবসে এবং ঈদের সময়, এবং এখন দেখা করলেন। এবং আমি বলবো দেখা করতে উনি বাধ্য হয়েছেন। আমি একজনকে কোট করি, বিনা সিক্রি বলছেন বাংলাদেশের ক্রমাগত চাপে তিনি গেছেন। এতদিন তো যদি বলি বাংলাদেশ চাপ দিয়েছে, এতদিন তো আপনি শোনেন নাই, এখন তো শুনলেন। দ্যাট মিনস স্যার যেটা বলছিলেন, বাংলাদেশের এখন বাংলাদেশ যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নিয়েছে, যে আমি তোমার সাথে ভালো সম্পর্ক চাই, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আমি পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো না, আমি চায়নার সাথে সম্পর্ক রাখবো না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি মনে করি যেটা ডিসাইডার হয়েছে, যখন ভারতে আমরা প্রেস উপদেষ্টার বরাতে জানলাম ডিসেম্বরেই যেতে চেয়েছিলেন, ও ডিনাই করার পর ভারত এক্সপেক্ট করেছে আমরা চুপ করে তাকে তার মান ভাঙানোরই চেষ্টা করব। কিন্তু না, আমাদের প্রধান উপদেষ্টা চায়নায় গেলেন। চায়নায় অনেক অর্জন হয় নাই, এটা নিয়েও সরকার হয়তো একটা হাইপ তৈরি করেছে, ওই আলোচনা এখন আমি ঢুকছি না, আমি এটা নিয়ে বিস্তারিত কথাও বলেছি। যে উনি চায়নায় গেলেন, আমার একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন ফরেন পলিসি দেখালেন, এবং ভারতের মধ্যে এই ভয়টা ফাইনালি ঢুকলো। কারণ মোংলা পোর্টকে এখানে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আসা হয়েছে। আমাদের একটু স্মরণ করিয়ে দেই, মোংলা পোর্টে হাসিনার সময়ে চায়না কাজ করার কথা ছিল। এটা পরে সর্বশেষ নির্বাচনের পর সর্বশেষ ইন্ডিয়া ট্যুরের সময় এটা বাদ দিয়ে ওটা ইন্ডিয়াকে দেওয়া হয়েছে, এবং তিস্তা প্রজেক্টও ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হবে বলেছে। এখন ঠিক আছে, মোংলা চায়নার যে ওই যে বিআরআই এর সাথে যে তার স্ট্রিং অফ পার্লস, পোর্টগুলোর কন্ট্রোল বা কানেক্টিভিটি চিন্তা তার আছে, মোংলা গেল, তিস্তা নিয়ে কাজ করার কথা আছে, 50 বছরের পানি ব্যবস্থাপনা, এসব আলোচনা হলো। ভারত আসলে কার্যত বাধ্য হয়েছে। নট অনলি দ্যাট, আমি একটু ডিফার করবো ফয়েজ ভাইয়ের সাথে, ফয়েজ ভাইয়ের পক্ষে এটা স্বীকার করাও সহজ না। 7 সিস্টার্স নিয়ে যে কথা বলা হয়েছে, এটা যদি আমরা একটা কনটেক্সট মেলাই, এটা খুব হালকাভাবেও দেখার কিছু নেই। উনি খুবই ব্রিলিয়ান্টলি এটাকে একটা ইকোনমিক ফেজ দিয়েছেন। কিন্তু আমাদের কি মনে নাই, আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার আগে, উনি তখন প্যারিস ছিলেন, ভারতের অনেকগুলো মিডিয়ার সাথে কথা বলেছেন, ওখানে স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন যে বাংলাদেশে যে কোনো আনরেস্টেড স্পিল ওভার হবে ভারতের 7 সিস্টার্স এবং মিয়ানমারে। এটা কিন্তু উনি ক্যাটাগরিক্যালি বলেছেন। সুতরাং এই যে এখন আবার এই আলাপ, আমরা অর্থনীতির নামেও যদি চায়না অনেক বেশি এখানে চলে আসে, চায়নার ফুটস্টেপ যদি ফুটপ্রিন্ট যদি বাড়তে থাকে, এটা ভারতের বাংলাদেশে তো সিচুয়েশন এখন আনরেস্ট না, সেটাই বলছি, আনরেস্ট না। কিন্তু এখন আমি কি বলছি দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন 7 সিস্টার্স ল্যান্ডলকড রিজিয়ন এরকম বলছেন। টেকনিক্যালি তা না, জয়শঙ্কর রীতিমতো তাদের কোস্ট লাইন কত এই যে বিমস্টেকে গিয়ে বলছেন, কিন্তু আসলে এগুলো ডিফ্যাক্টো ল্যান্ডলকড হিসেবেই ধরা হয়। তার প্রমাণ ভারত নিজেই তার এখান থেকে কানেক্টিভিটি চাইছে। তার যদি কলকাতা পোর্ট থেকেও যেতে হয়, অনেক ঘুরে যেতে হয়, এবং উনি চায়নাকে বলছেন তুমি এখানে আসো, এখানে ইনভেস্ট করো।